নমস্কার, পাথফাইন্ডারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার নাম সৃজিত ঘোষাল, পাথফাইন্ডারের সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি। প্রত্যেক 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি একটা গোল্ডেন অপরচুনিটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে পাথফাইন্ডারের স্টুডিওয় উপস্থিত দেবদত্তা মাঝি, এবছরের মাধ্যমিক 2023 সালের প্রথম। আমাদের সাথে স্টুডিওতে দেবদত্তার দুজন টিচার এই মুহূর্তে উপস্থিত, যারা তাকে ক্লাস 7 থেকে ক্লাস 10 অবধি আমাদের ফাউন্ডেশন কোর্সে প্রশিক্ষণ দিয়েছেন। আমাদের সাথে উপস্থিত দীপাঞ্জন চক্রবর্তী স্যার, পাথফাইন্ডার ফাউন্ডেশন ডিপার্টমেন্টের একাডেমিক হেড এবং সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি, এবং আমাদের সঙ্গে উপস্থিত পাথফাইন্ডার ফাউন্ডেশন ডিপার্টমেন্টের বায়োলজি ডিপার্টমেন্ট হেড সমুদ্র চ্যাটার্জি স্যার। দেবদত্তা আমাদের সাথে জার্নি শুরু করেছিল ক্লাস 7 থেকে। এই দীর্ঘ 4 বছরের ফাউন্ডেশন কোর্সে দেবদত্তার জার্নি দেবদত্তাকে শুধুমাত্র মাধ্যমিকে প্রথম নয়, দেবদত্তার এই জার্নি সুবাদে পাথফাইন্ডার এবং গোটা পশ্চিমবঙ্গ উপহার পেয়েছে আরও দুটো রেজাল্ট। দেবদত্তা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ভিএসওতে ফার্স্ট এবং জেবিএনএসটিএসেও ফার্স্ট। তো আজকে এই মুহূর্তে যারা এখন নিচু ক্লাসেও পড়ছো এবং যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদেরকে জানাই আজকে তোমাদের সাথে দেবদত্তা শেয়ার করতে চলেছে প্রতি কটা সাবজেক্টকে ও কীরকমভাবে কী গেম প্ল্যান নিয়ে দেখতো এবং যার কারণে আজকে ওর এই সাকসেস আমরা দেখতে পাচ্ছি। তো চলো আর একটুও টাইম ওয়েস্ট না করে আমরা শুনে নিই দেবদত্তা এবং তার দুই টিচারের থেকে দেবদত্তার জার্নি। প্রথমে আমি দেবদত্তাকে জিজ্ঞেস করব যে তুমি যে 700-র মধ্যে 697 নম্বর পেয়েছো, তো ওই 3 মার্কস কম কোন কোন সাবজেক্টের থেকে হয়েছে বলে মানে দেখেছো আর কি? আমার বাংলায় 2 মার্কস কম হয়েছে আর ইতিহাসে 1 নম্বর কম হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমি প্রথমে তাহলে একটু বাংলা নিয়ে তোমায় জিজ্ঞেস করি যে বাংলা সাবজেক্টটা সাহিত্য, তো সেটা তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো, কিভাবে মানে কি কি বই তুমি কনসাল্ট করেছো, বা সেখানে তুমি নিজের মতন করে যাতে এই এত ভালো মার্কস একটা আউট অফ 198 মার্কস তুমি স্কোর করেছো, সেটা কি করে করলে সেগুলো যদি একটু আমাদেরকে শেয়ার করো। বাংলার টেক্সট বইয়ের মধ্যে যে সমস্ত গদ্য পদ্যগুলো ছিল এগুলো আমি ভালো করে পড়তাম, খুঁটিয়ে পড়তাম, যেন প্রত্যেকটা লাইনই আমার ভালো করে মনে থাকে। এবং প্রশ্নের উত্তরের জন্য আমি কিছু সহায়িকা বইও পড়তাম, যেমন সাঁতরা পাবলিকেশনের বই পড়তাম। আর রচনাগুলোর জন্য আমি বেশ কিছু বই পড়ে নিতাম প্রথমে, তারপর আমার বছরে যে সমস্ত রচনাগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি খাতায় আলাদা করে লিখে রেখেছিলাম, যাতে পরীক্ষার আগের দিন আরেকবার দেখে নিতে পারি। আর ব্যাকরণের জন্য 2-1টা বই পড়েছিলাম। ব্যাকরণ থেকে খুব কঠিন প্রশ্ন আসে না, সেজন্য তাতে অসুবিধা হয়নি। বাহ, গুড। তো যেমন গতকালই অর্থাৎ আমাদের 23শে অগস্ট আমাদের এখানে আমাদের একটা খুব আনন্দের দিন গেল। সন্ধ্যেবেলাটা সন্ধ্যে 6:04 আমরা চন্দ্রযান 3কে সফলভাবে চাঁদের বুকে পা রাখাতে পেরেছি, বিক্রম ল্যান্ডার। তো সেখানে আমার মনে হয় যে পরবর্তী 2024 সালে যারা মাধ্যমিক এক্সাম দিতে চলেছে, তো সেখানে হয়তো এই চন্দ্রযান 3-এর ওপরে কোনো রচনা আসলেও আসার একটা সম্ভাবনা আছে। তোমার কি মনে হয়? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রচনা আসতেই পারে, তো সেগুলো একটু ভালো করে দেখে রাখা উচিত। আচ্ছা আচ্ছা, তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কি সেখানে এমন কিছু বিষয় থাকে যেটা তুমি করেছো কিনা, যে কখন আমরা যেমন বিভিন্ন পেপার নিউজ পেপার থেকে আমরা জানতে পারি, ঘটনাগুলো আরও বিস্তারিত জানা যায়, সম্ভব হয়। আজকাল ইন্টারনেট তো রয়েছেই, সেখান থেকে অনেক ইনফরমেশন জানা যায়। তো তোমার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডির ক্ষেত্রে তুমি কি এই ধরনের কোনো কনসালটেশন নিয়েছিলে? না, আমি আলাদা করে নিউজ পেপার পড়া বা ইন্টারনেট ঘাঁটা এগুলো করিনি, তবে জেনে রেখেছিলাম, কারণ আরও অনেক টাইপের রচনা আছে এবং 4টে রচনার মধ্যে একটা রচনা লিখতে হয়। তো সেক্ষেত্রে যদি সেটা আমি নাও পারি, তো অন্য আমার কাছে অপশন থাকছে। ঠিক ঠিক। তো পাথফাইন্ডারে তো তুমি মক টেস্টও দিয়েছো। তো আমাদের এখানে মাধ্যমিকের ক্ষেত্রে তুমি 3টে মক টেস্ট দিয়েছিলে, তাই তো? তো মাধ্যমিকে 3টে যে মক টেস্ট তুমি দিয়েছিলে, সেই মক টেস্ট থেকে বাংলায়
যে প্রশ্নগুলো তুমি দেখেছো বা বাংলায় যে সমস্ত রচনা এসছে বা ব্যাকরণের পার্ট থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তো সেখান থেকে তোমার কমন এরিয়া মানে তুমি কতটা কমন পেয়েছে বলে মনে হচ্ছে এক্সামে? হ্যাঁ, বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে বেশ কিছু কমন ছিল একই টাইপের, আর ব্যাকরণ থেকেও কমন ছিল, তবে রচনায় কমন ছিল কিনা আমার মনে নেই, মনে হয় কমন ছিল না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো বাংলার সম্বন্ধে আমরা একটু আইডিয়া পেলাম দেবদত্তার থেকে। আমি সমুদ্র স্যারকে একটু রিকোয়েস্ট করব যাতে উনি একটু ইংরাজির সম্বন্ধে দেবদত্তার সঙ্গে আলোচনা করেন। আচ্ছা দেবদত্তা, এবছর এই 2024-এ যারা মাধ্যমিক অ্যাসপিরেন্ট, এবং বিশেষ করে আমরা দেখেছি যে বহু ছাত্রছাত্রীরা এটা বলে থাকে যে ইংলিশে তাদের গ্রামার পোর্শনে অনেক ধরনের সমস্যা হয়, এবং রাইটিং স্কিলে বা রাইটিং পোর্শনটাতেও কিন্তু অনেকের অনেক সমস্যা হয়, বিশেষ করে লিখতে, নিজে লেখা, যে নিজে রাইটিংটা লিখলে কীরকম নাম্বার পাওয়া যাবে। তো এই বিষয়ে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলে যার জন্য তুমি ইংরাজির মতো এই রকম বিষয়ে 100% নম্বর তুমি স্কোর করতে পারলে? আমি প্রথম দিকে ভাবতাম যে ইংরাজি খুব সহজ সাবজেক্ট, সহজেই 100 নম্বর পেয়ে যাব, কিন্তু পরে যখন পাথফাইন্ডারের মক টেস্টগুলো দিলাম তখন দেখলাম যে নম্বর খুব কম আসছে। তো আমারও এরকম গ্রামার পোর্শনে এবং রাইটিং পোর্শনে দুর্বলতা ছিল প্রথম দিকে। তো তার জন্য আমি টেস্ট পরীক্ষার পরে বা ওই সমস্ত মক টেস্টের পরে প্র্যাকটিসটা প্রচুর বাড়িয়ে দিয়েছিলাম। আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই সমস্ত ব্যাপারে আর কি, মানে বিভিন্ন টেস্ট পেপার থেকে, বই থেকে ওগুলো প্র্যাকটিস করতাম। আর রাইটিং স্কিলের জন্য কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে সমস্ত হিন্টসগুলো দেওয়া থাকে ওই হিন্টসের ওপর আলাদা আলাদা নম্বর থাকে। তো সেই হিন্টসগুলোকে আমি যদি ভালোভাবে ডেভেলপ করতে পারি তাহলেই সহজে। হিন্টসগুলো তুমি কিভাবে ডেভেলপ করতে পারো, মানে ওই হিন্টসগুলো কিভাবে অ্যাপ্লাই করেছো লেখার মধ্যে? যে হিন্টসগুলো দেওয়া থাকবে ওগুলো থেকে একটা বা দুটো সেন্টেন্স নিজের মতো করে লিখতে হবে এবং খুব সহজ ভাষায় লিখতে হবে। তার মানে নিজের লেখা একটা অভ্যাস তৈরি করতে হবে, তাই তো? আচ্ছা, তো নিজের লেখা অভ্যাস তৈরি করার জন্য তুমি কি এই প্রত্যেক দিন বা প্রাত্যহিক যে ইংলিশ নিউজ পেপার পড়া বা এগুলো কি কিছু করেছো? না, ইংলিশ নিউজ পেপার পড়া করিনি, তবে রাইটিং, যে সমস্ত বইয়ের পিছনে কিছু রাইটিং দেওয়া থাকে সেগুলো পড়তাম, কিন্তু কোনোটাই মুখস্থ করতাম না। সব মানে একবার করে রিডিং পড়তাম, তারপর আমি বুঝে নিতাম যে কিভাবে লিখতে হয় কোনটা। আচ্ছা, গ্রামার, তাহলে গ্রামার পোর্শনটাকে রপ্ত করার জন্য তুমি কিভাবে কোন বই ফলো করতে বা কিভাবে নিজেকে প্রস্তুত করতে? গ্রামার পোর্শন প্র্যাকটিস করার জন্য প্রচুর বই বাজারে প্রচলিত আছে, যেমন রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক, ডাফ দত্তের কোশ্চেন ব্যাংক, এছাড়া যে সমস্ত টেস্ট পেপার টেস্ট পরীক্ষার পরে বের হয় সেগুলো থেকে আমি প্র্যাকটিস করতাম, এবং কিছু টেস্ট পেপারের পিছনে অ্যান্সারও দেওয়া থাকে, তো সেগুলো দেখে নিলে সুবিধা হতো। অর্থাৎ তুমি পাথফাইন্ডারের মক টেস্ট দেওয়ার পর তুমি বুঝতে পারলে যে গ্রামার পোর্শনে বা রাইটিং স্কিলে তোমার আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে প্রস্তুতি নিয়ে তুমি 100% বলে রাখা ভালো যে দেবদত্তা ইংলিশে কিন্তু 100 আউট অফ 100 স্কোর করেছিল। তো ইংলিশ হলো, বেঙ্গলি হলো, এরপর তোমার ফেভারিট সাবজেক্ট কি? অঙ্ক। তো ম্যাথস সম্বন্ধে তাহলে আমি জিজ্ঞেস করি নাকি, কারণ তুমি তো পাথফাইন্ডারে ক্লাস 8 থেকে এখানে পড়ছো, ফাউন্ডেশন কোর্সেই পড়াশোনা করেছো। তো এখানে তো ইন্ডিভিজুয়ালি যেমন আমরা ম্যাথসের জন্য যেমন আলাদা করে ক্লাস হয়, ঠিক তেমনভাবেই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও আমরা ফিজিক্স বা কেমিস্ট্রি তুমি আমাদের কাছে ক্লাস 8 থেকে পড়ছো। সেখানে আমি দুটোকে একসাথে নিয়েই বলতে চাই, ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্স। এবং ম্যাথসটা জানা তো খুবই জরুরি, ম্যাথস ইজ দ্য মাদার অফ দ্য সায়েন্স। মানে ম্যাথসটার যদি স্ট্রেংথ কারোর খারাপ হয়ে যায় তো অটোমেটিক্যালি তার ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্সের অন্যান্য এরিয়াসগুলো একটু উইকনেস ওখানে অনেকটাই চলে আসে। তো সেক্ষেত্রে তোমার ফিজিক্যাল সায়েন্সটাও কেমনভাবে তুমি প্রিপারেশন নিয়েছিলে, এবং তুমি এই যে আলাদা করে এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়েছো, তাতে তোমার কি কোনো অ্যাডভান্টেজ তুমি পেয়েছো, অ্যাডভান্টেজ ওখানে ছিল কি না? অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথসের ক্ষেত্রে তুমি মোটামুটি কেমন প্র্যাকটিস করতে, ওখানে যে উপপাদ্য বা সম্পাদ্য যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে তুমি কেমন প্র্যাকটিস করেছো, থিওরেম যেগুলো আর কি বলছি আমরা, তো সেগুলোর উপরে যদি একটা ধারণা সবার সাথে শেয়ার করো।
ম্যাথসের জন্য প্রথমত আমাদের যে টেক্সট বইটা দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেটা তো পুরোটা করতেই হবে, এবং যেগুলো আর কি প্রমাণ যেগুলো করতে মানে অনুশীলনীতে করতে দেওয়া থাকে ওগুলো প্রত্যেকটাই আমি করেছিলাম। আর ওই বইটা পুরোপুরি করার পরে বিভিন্ন টেস্ট পেপার করেছিলাম। আর ফিজিক্যাল সায়েন্সের জন্য 2-3টে করে বই পড়তাম আর সহায়িকা পড়তাম। আর ফাউন্ডেশন কোর্স করার ফলে সেখান থেকে বেশ কিছু ট্রিক জানতে পেরেছিলাম, মানে বিভিন্ন কোশ্চেন করার ক্ষেত্রে, তো সেটাও আমার মানে সুবিধা হয়েছিল। আচ্ছা, তো ম্যাথসের ক্ষেত্রে যেমন কিছু শর্ট কোয়েশ্চেন্স থাকে, শর্ট কোয়েশ্চেন আনসার করতে হয়, তো সেইগুলো করার জন্য কি শুধু পর্ষদের বইটাই প্র্যাকটিস করেছিলে নাকি ওখানে আরও অন্য কোনো বই প্র্যাকটিস করেছিলে? শর্ট কোশ্চেনের জন্য প্র্যাকটিস করেছিলাম একে ভৌমিক, অমিতাভ মিত্র, ননীগোপাল ভট্টাচার্য, এই সমস্ত কিছু বই প্র্যাকটিস করেছিলাম। আর তারপর টেস্ট পেপার থেকে তো করেইছিলাম সব। টেস্ট পেপারটা মোটামুটি আমি বলতে চাইছি যে কোন সময় থেকে টেস্ট পেপার সলভ করা শুরু করেছিল, নাকি জাস্ট ওই মানে আমাদের এই 2023-এ কারেন্ট যে টেস্ট পেপার সেটাই শুধুমাত্র প্র্যাকটিস করেছিলে, নাকি পুরোনো কোনো টেস্ট পেপার থেকেও প্র্যাকটিস করেছিল? প্রবলেমস টেস্ট পরীক্ষা হওয়ার পর তখনও যেহেতু আমাদের বছরের টেস্ট পেপার বার হয় না সঙ্গে সঙ্গে, তো তার জন্য পুরোনো বছরের টেস্ট পেপার 2-1টা করেছিলাম। তারপর আমাদের বছরের যে টেস্ট পেপার পর্ষদ থেকে দেওয়া হয়েছিল সেটা করেছিলাম। এছাড়া অন্যান্য কিছু টেস্ট পেপার রয়েছে, যেমন রায় মার্টিনের টেস্ট পেপার, তারপরে WBHA, WBTA, ABTA, এগুলো করেছিলাম। ছায়ার টেস্ট পেপারও করেছিলাম। তো কমপ্লিট করা হয়নি, কিন্তু যতটা পেরেছিলাম আমি করেছিলাম। আচ্ছা, মানে অনেকগুলো, মানে যতটা তোমার পক্ষে সম্ভব ছিল ম্যাক্সিমাম প্র্যাকটিস পেপার বা বইগুলোকে তুমি গো থ্রু করার চেষ্টা করেছো। গুড। তো তারপর এখানে তোমার মক টেস্টগুলো 3টে যে তুমি মক টেস্ট দিয়েছিলে এখানে, তো 3টে মক টেস্টে কি ম্যাথসের ক্ষেত্রে তুমি 100% স্কোর করতে পেরেছিলে? হ্যাঁ, ম্যাথসে আমার ফুল মার্কসই আসতো। আচ্ছা, ভেরি গুড। তো সেটা ফাইনাল এক্সামে গিয়েও সেটা রিফ্লেক্ট করেছে, তো অবশ্যই আনন্দের জায়গা সবারই আমাদের। আর সেক্ষেত্রে থিওরেম যেগুলো আমাদের এক্সট্রা করতে হয়, মানে উপপাদ্য যেগুলো আমরা এক্সট্রা করি, সেই এক্সট্রাগুলোতে অনেক স্টুডেন্টদের একটা ভীতি কাজ করে, মানে সেটা সলভ করার ক্ষেত্রে তুমি যদি কোনো টেকনিক বলতে চাও যে যেভাবে করলে উপপাদ্যগুলোকে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। এক্সট্রাগুলো করার ক্ষেত্রে আগে আমাদের উপপাদ্য সম্পর্কে মানে ক্লিয়ার ধারণা থাকতে হবে। উপপাদ্যগুলোর প্রয়োগ করেই তো আমি সেগুলোকে সলভ করতে পারবো। তো উপপাদ্যগুলো যদি ভালো করে জানা থাকে এবং প্র্যাকটিস করতে করতেই বুঝতে পারবে যে কোনটা অ্যাপ্লাই করলে ভালো হবে বা শর্টকাটে হবে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ মানে উপপাদ্যটাকে আগে জোর দিতে হবে, তাই তো? মানে উপপাদ্যটাকে খুব ভালোভাবে করে নিয়ে তারপরে এক্সট্রা প্র্যাকটিসগুলো করতে হবে, তাই তো? তুমি তাই করেছিলে? আচ্ছা, অ্যালজেব্রা বা অ্যারিথমেটিকের পোর্শনে কেমন কি, মানে মার্কস ডিস্ট্রিবিউশন তুমি নিশ্চয়ই খেয়াল রেখেছিলে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের তো একটা মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মার্কস ডিস্ট্রিবিউশনগুলোর ক্ষেত্রে, যদিও ম্যাথসের ক্ষেত্রে আমাদের অনেকটা কিছু এলাবোরেট করে আনসার লেখার ব্যাপার থাকে না, একদম যেটা কারেক্ট আনসার সেটাতে আমাদেরকে পৌঁছাতে হয়, কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন জানাটাও খুব জরুরি হয়। তো সেইগুলো তোমার মানে তুমি নিশ্চয়ই প্রথম থেকেই কি সেটা অভ্যাস করেছিলে, নাকি জাস্ট ডিউরিং দ্য টেস্ট তুমি এই বিষয়গুলোকে জানতে পেরেছিলে? আমি মোটামুটি আমাদের স্কুলে যখন সেকেন্ড ইউনিট টেস্ট হয় তখন পর্যন্ত আমি এ ব্যাপারে মাথা ঘামাইনি, আমি শুধু পড়ে গিয়েছিলাম। তারপরে আমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বা মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে মানে জানার চেষ্টা করেছিলাম, এবং সেই অনুযায়ী তারপরে রিভিশন দেওয়া বা প্র্যাকটিস করাটা সেই অনুযায়ী করেছিলাম। ঠিক। তো একটু আমি ফিজিক্যাল সায়েন্স থেকেই, যেহেতু তুমি মানে ক্লাস 8 থেকেই পড়ছো পাথফাইন্ডারে, ফিজিক্স আলাদা করে, কেমিস্ট্রি আলাদা করে পড়ছো, ম্যাথস, বায়োলজি 4টে সাবজেক্টে তুমি করো, তো সেখানে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে পড়ার জন্য অবশ্যই তুমি যেটা বললে যে অ্যাডভান্টেজেস ছিল, তো সেক্ষেত্রে 2-1টা যদি তুমি এক্সাম্পল বলতে পারো, যেমন ধরো আমরা যদি হ্যালোজেন্সগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা দেখি, ইলেকট্রন আসক্তির যে ক্রমটা, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেটা ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের থেকে বেশি থাকে, কিন্তু সেটার হয়তো এলাবোরেশনটা আমাদের যে মানে বোর্ডের বইগুলোতে রয়েছে সেটা হয়তো অতটা এলাবোরেট করে বিষয়টা লেখা থাকে না, কিন্তু সেটা তুমি এই ধরনের এক্সেপশনাল কেস যেগুলো হয় বা ইলেকট্রনিক কনফিগারেশন লেখা, সেখান থেকে যদি দুটো এলিমেন্টের মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন হয়ে গিয়ে একটা কম্পাউন্ডের ফর্মেশন হয়, যৌগ তৈরি হয়, তা তার ক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে, তো এই ধরনের জায়গাগুলো করতে গেলে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো যদি আমরা একটু কোয়ান্টাম নাম্বার শিখে গিয়ে করি,
তো সেটা সুবিধা হয়। আশা করি তুমি সেই অ্যাডভান্টেজেসগুলোকে ইউজ করতে পেরেছো তোমার এক্সামে, এবং তার ফলে তোমার এরার হওয়ার জায়গাটাও হয়তো অনেকটা কমে গেছে। তো এই ব্যাপারে তোমার মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি এই ধরনের অ্যাডভান্টেজেস কি আরও নিশ্চয়ই চ্যাপ্টার্সগুলো থেকে পেয়েছো, যদি একটা ছোটোখাটো কিছু ওভারভিউ দিতে পারো জুনিয়রদের জন্য। আমি তো ক্লাস 8, 9, 10 3 বছর ধরেই পড়ছি এখানে। তো ফিজিক্সের জন্য যেমন আমাদের একটু অ্যাডভান্স লেভেলে এখানে পড়ানো হতো, কেমিস্ট্রির জন্য পড়ানো হতো। এবার বিভিন্ন নিউমেরিক্যালসগুলো কীভাবে সলভ করা যায় সেগুলো এখান থেকে মানে খুব সহজেই শিখতে পেরেছিলাম। আচ্ছা, আর এমনি ফিজিক্যাল সায়েন্স পড়ার জন্য মানে ভৌতবিজ্ঞানটা পড়ার জন্য তুমি টেক্সট বই কি ফলো করতে? টেক্সট বই হিসেবে প্রান্তিক, সাঁতরা, ছায়া এই সমস্ত বইগুলো আর কি পড়েছিলাম। অ্যাজ ওয়েল এজ ফাউন্ডেশন স্টাডি, আমাদের যে মডিউলসগুলো রয়েছে সেখান থেকেও তুমি অনেকটা জানতে পেরেছো, এবং অবশ্যই সেটা একটু এলিভেটেড ওয়েতে আমাদের ওখানে ইনফরমেশনসগুলো রয়েছে। গুড। এবং আমি যতটা জানি, এবং অলিম্পিয়াডস এক্সামগুলো তুমি ক্র্যাক করেছিলে, যত সায়েন্স অলিম্পিয়াডস এক্সামগুলো আছে লাইক ভিএসও, তুমি যদি একটু নিজের থেকে বলো সেইগুলো, যে র্যাঙ্কগুলো কি কি, ফাউন্ডেশনটা স্টাডি করার সাথে সাথে সেখানে তুমি কি কি এক্সামসগুলোকে দিয়েছিলে, যাতে সেই ইনফরমেশনসগুলো পরের যারা স্টুডেন্টরা রয়েছে তারাও যাতে সেই এক্সামগুলোতে অ্যাপিয়ার হতে পারে। জাস্ট তুমি নামগুলো যদি বলো একটু। হ্যাঁ, ভিএসও এক্সামটা আমি দিয়েছিলাম এবং আমি 1 র্যাঙ্ক করেছিলাম। তো সেই এক্সামটা দেওয়ার আগে আমি যেমন আমার ক্লাসের বইগুলো পড়েছিলাম, মানে ওখানে যেহেতু ক্লাস 9 এবং তার পূর্ববর্তী ক্লাসগুলো থেকে কোশ্চেন আসে, তো তার জন্য 6, 7, 8, 9 বইগুলো পড়েছিলাম, এবং তার সঙ্গে 8 এবং 9 যে ফাউন্ডেশন বই ছিল সেটাও আমি একবার রিভাইজ দিয়ে নিয়েছিলাম। তার ফলে আমার সুবিধা হয়েছিল। ভিএসও তো ক্লাস 9 এবং ক্লাস 10 দুটো ক্লাসই হয়, তুমি দুটো ক্লাসের এক্সামে কি অ্যাপিয়ার করেছিলে? আমাদের বারে ভিএসওটা ক্লাস 10 এবং ক্লাস 9 হয়েছিল, এবং তার আগে ভিএসও এক্সামটা চালু হয়নি, তো সেজন্য আমি ক্লাস 10-এরটাই দিয়েছিলাম। আর এবছর থেকে তো শুধু ক্লাস 9 জন্যই হবে ভিএসও। ঠিক। আর এছাড়া তুমি আদার্স কোনো অলিম্পিয়াড বলতে, যেমন এসওএফ যেটা সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন, তারাও এনএসও এবং আইএমও এক্সামগুলো কন্ডাক্ট করে, এবং সেখানেও তুমি র্যাঙ্ক করেছিলে, তো সেখানেও এই অ্যাডভান্স স্টাডিটা আমাদের একটু কাজে লেগেছে, তাই তো? এছাড়াও আমি তো এই তিনটে নাম তো মানে বললাম, ভিএসও, আইএমও, এনএসও, এর বাইরে গিয়েও কি তুমি কোনো অলিম্পিয়াড এক্সাম দিয়েছিলে? এছাড়া আমি এনএসটিএসসি এক্সাম দিয়েছিলাম, সেখানেও অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 3 হয়েছিল। ভেরি ভেরি গুড। ঠিক আছে, তো এরপরে স্যারকে তাহলে এবার একটু বলবো যে আপনি যদি একটু হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো নিয়ে একটু দেবদত্তাকে জিজ্ঞেস করেন। আচ্ছা দেবদত্তা, দেখো আমি যখন ছাত্র ছিলাম তখন আমি দেখতাম যে আমার কোনোদিনই ইতিহাসটা ভালো লাগতো না। তো এরকম বহু ছাত্রছাত্রীরা আছেন যারা এবছর মাধ্যমিক দেবেন বা আগামী বছর দেবে, তারা কিন্তু প্রায় প্রচুর ছাত্রছাত্রীদের দেখেছি যে ইতিহাসটা কোনোভাবে তারা রপ্ত করতে পারে না। মানে ইতিহাসের অনেক প্রবলেম আছে, যেমন বহু ছাত্রছাত্রীরা এরা বলে থাকে যে জানেন তো স্যার এইগুলো আমি মুখস্থ রাখতে পারি না। হ্যাঁ, এবং আমিও দেখেছি যে আমি যখন ছাত্র জীবনে আমি ইতিহাসটা কোনোদিনই মুখস্থ রাখতে পারতাম না। তো এই ইতিহাসের মতো একটা বিষয়, এবং যে বিষয়ে মাত্র 1 নম্বর তুমি কম পেয়েছো, মানে 99 পেয়েছো, এটা অভাবনীয়। মানে আমার কাছে তো আমি ভাবতে পারি না। তো আমি ইচ্ছা করছে যেন সেই ছাত্র জীবনে ফেরত গিয়ে একবার তোমাকে জিজ্ঞেস করি যে তুমি আমাকে একটু গাইডলাইন্সটা দাও যে কিভাবে আমি 99 স্কোর করতে পারি। কিন্তু এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। হ্যাঁ, কারণ বিষয়টার প্রতি একটা আগ্রহ তৈরি করা যেমন খুব কঠিন, ঠিক একই পাশাপাশি এই বিষয়টাকে সঠিকভাবে লিখে, হ্যাঁ, মানে প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে মনে রেখে লিখে সেই 97, 98 স্কোর করাটাও কিন্তু আমার মনে হয় ততোধিক কঠিন। তো তুমি যদি এ বিষয়ে আমাকে এবং আমাদের ছাত্রছাত্রীরা যারা এবছর এবং আগামী বছর মাধ্যমিকে অ্যাসপিরেন্টস, তাদেরকে যদি কিছু তুমি একটা গাইডলাইন্স দাও। আমারও ক্লাস 9 পর্যন্ত ইতিহাসটা একদমই ভালো লাগতো না, তবে ক্লাস 10-এর সিলেবাসটা অনেকটা মানে ঔপনিবেশিক আমলের ইতিহাস, সেজন্য সেটা ভালো লাগতো। এবার সেটা যদি আমরা সিকোয়েন্সিয়ালি পড়ি, মানে একটা সালের ঘটনার পর আরেকটা, তারপর আরেকটা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে ভালো করে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং আমি মোটামুটি 2-3টে বই পড়তাম,
যেমন ছায়ার বই, তারপরে আইপি প্রকাশনীর বই পড়তাম, আর তার সঙ্গে কিছু সহায়িকাও পড়তাম। তো সেগুলো আমি পড়ে নিতাম এবং বুঝে নিতাম, আমার স্যারও পড়াতেন। তো তারপরে স্যার কোনো নোট দিতেন না, আমি নিজে আর কি সমস্ত বই পড়ে নিয়ে খাতায় প্রশ্ন উত্তর পরপর লিখতাম। আমাদের তো 4 মার্কসের কোশ্চেন এবং 8 মার্কসের কোশ্চেন আসে। তো 4 মার্কসের প্রশ্নগুলো মোটামুটি 1 থেকে 1.5 পাতা, আর 8 মার্কসেরগুলো মোটামুটি 2.5 থেকে 3 পাতা লিখলেই যথেষ্ট। তো আমি এখানে একটু ইন্টারাপ্ট করব যে এখানে নিশ্চয়ই ওয়ার্ড লিমিটেরও একটা বিষয় থাকে, তাই তো? তো সেই অনুযায়ী তোমাকে সেটা মেনটেন করতে হয়, এবং ওয়ার্ড লিমিটের ব্যাপারটা যখন চলে আসছে তাহলে সেখানে যে টপিকটার ওপর তোমাকে ওই জিনিসটাকে লিখতে হচ্ছে, তো সেইখানে কিছু কিওয়ার্ডস নিশ্চয়ই থাকতেই হবে। তো তুমি কি সেই কিওয়ার্ডসগুলোকে টার্গেট করে চলতে, বা যে ইয়ার অফ ফেনোমেনন বা যখন ওই ঘটনাটা ঘটছে যে সালে, সেইগুলোর ক্ষেত্রে একটা সিকোয়েন্স মেনটেন করা বা মনে রাখার জন্য টেকনিকটা কি অ্যাপ্লাই করেছো? মনে রাখার ক্ষেত্রে বারবার জিনিসটাকে পড়া হলেই আমার মনে থেকে যাবে, আর সিকোয়েন্সিয়ালি পড়লে তো অবশ্যই মনে থাকবে। আর কোশ্চেনের অ্যান্সারগুলো লেখার সময় পয়েন্ট ওয়াইজ লিখলে ভালো হয়। যেমন 4 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে 4টে পয়েন্ট, 8 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে যটা পারা যাবে, ওটা মেনলি 3+5 এরকম কোশ্চেন মার্কস থাকে। তো তার জন্য 3 মার্কসের পার্টটার জন্য 3টে পয়েন্ট বা তার একটু বেশি, 5 মার্কসের জন্য 5টা কি 6টা পয়েন্ট, সেরকম করে লিখতাম। তার মানে নোটসটা তুমি কোনোদিন ফলো করতে না ইতিহাসের জন্য, তাই তো? তার মানে তুমি আগে পড়ে নিয়ে তারপরে নিজে পয়েন্ট ওয়াইজ নোট বানাতে, তাই তো? তার মানে এটাই তোমার মানে সাকসেসের চাবিকাঠি, এটাই স্ট্র্যাটেজি। বাহ, এটা আগে জানলে হয়তো আমিও ইতিহাসে একটা ভালো স্কোর করতে পারতাম। তাহলে এতক্ষণ আপনারা প্রত্যেককে শুনলেন দেবদত্তা মাঝির যে জার্নি, সেই জার্নির জাস্ট 50%। আরও 50% আমরা নিয়ে আসছি আমাদের নেক্সট ভিডিওতে। সবাই চোখ রাখুন পাথফাইন্ডারের চ্যানেলে, যেখানে আপনারা দেখতে পাবেন দেবদত্তা মাঝির আগামী কনভারসেশন উইথ আওয়ার 2 টিচার্স।